সামান্য মাংস দিয়ে তোমাদের কিছুই হবে না। আমাকে তোমাদের কাছে যেতে দাও। বাবা, এদিকেই হয়ে যাবে। মা আসছে না কেন? আমাদের খাবার লাগবে না? মাকে নিয়ে আসো। বাবা, তুমি যেও না, তোমাকেও মেরে ফেলবে মানুষ। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার ছানাগুলো না খেতে পেরে মারা যাবে। তোমরা মানুষ, তোমরা এত বছর এইটুকু বোঝো না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বড় হতে পারলে ওদের পিতা, যারা অবুঝ ছানাটির কাছ থেকে তাদের মা বাবাকে সম্পূর্ণ বিনা প্রয়োজনে নিয়ে যায়, তারা দেখতে কেমন হয়? ছোট ছোট ছানা ওদের কারণে না খেতে পেরে মারা গেল। সেটা কি জানে ওরা? হে মানুষ, পৃথিবী শুধু তোমাদের নয়, আমাদের সবার। ভালোবাসিরা সোচ্চার হও, আমাদের বাঁচাও, আর নিজেরাও বাঁচো। ছোট্ট একটা ভিডিও দেখালাম, এখান থেকে হয়তো বা অনেক কিছুই শেখার আছে। এ পর্যায়ে আমি কয়েকটা কুইজ আয়োজন করবো, জাস্ট আপনাদের কাছ থেকে আনসার আশা করবো। বন্যপ্রাণী সম্পর্কে আপনি কি ভাবছেন? ফার্স্ট প্রশ্ন হচ্ছে, মানুষ কেন বন্যপ্রাণী পোষে? যারা যারা আনসার করবেন তারা একটু হাত তুলবেন। মানুষ কেন বন্যপ্রাণী পোষে? সম্মানিত বিশেষ অতিথি এবং প্রধান অতিথি তাদের আনসারগুলো পর্যালোচনা করবেন। যারা আনসারটা ভালোভাবে তাকে আমরা সামান্য একটু পুরস্কৃত করব। বন্যপ্রাণী মানুষ কেন পোষে? বন্যপ্রাণী মানুষ মনে সামান্য খোরাক, আনন্দের খোরাক মেটানোর জন্য, এবং বন্যপ্রাণীকে রেখে তারা দেখে একটু আনন্দ পায়, এই কারণে মানুষ বন্যপ্রাণী খাঁচায় পুষতে চায়, যেটা মোটেও সমীচীন নয়। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আজকের এই আয়োজকদের আমি অধিকার আত্মীয়তা প্রতিষ্ঠা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের অভিনন্দন। এবং আপনারা জানেন, পরিবেশ প্রকৃতির সুরক্ষার দায়িত্ব যেমন সামাজিক বন্ধনে আবদ্ধ দিক, সকলে পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর সুরক্ষা দেওয়া যেমন প্রয়োজন, তেমনি পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য পরিবেশ প্রকৃতিকে বৃক্ষরোপণ এবং বন্যপ্রাণী সম্প্রসারণ করায় সংরক্ষণ করা আমাদের মূল লক্ষ্য, এবং পৃথিবীকে টিকিয়ে রাখবে। ধন্যবাদ। প্রশ্নটা আবার একটু খেয়াল করেন, মানুষ কেন বন্যপ্রাণী পোষে? ধন্যবাদ। একটি চমৎকার প্রশ্ন। আসলে মানুষ বন্যপ্রাণী পোষে তার সামান্য খুশি বা আনন্দের খোরাক পূরণ করার জন্য। আসলে ছোট বাচ্চা কিংবা তার পরিবারের কাউকে কাউকে খুশি করার জন্য। কিন্তু এটি যে অপরাধ, তারা সচেতন নয়। এটা যে সমাজের জন্য, মানুষের জন্যই ক্ষতিকর, এটা তারা বুঝতে পারে না বলে তারা এই কাজটি করছে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আসলে বন্যপ্রাণী কেন খুশি আমি আগে জানতাম না। এখন এই লকডাউনের সময় ছোট্ট ছোট্ট দুইটা বিড়ালের বাচ্চা আমার বাসায় একসময় এসে হাজির হয়। সে
সে খুবই অসুস্থ ছিল। ওর আম্মা দুইটা বাচ্চাকে কোথায় রাখছে ওকে করে নিয়ে দৌড়াদৌড়ি করেছে। এটা আমার মেয়ে দেখতে পাচ্ছে। তাই এখন আমার বলে আম্মু বিড়ালটাকে আমাকে এনে দাও। আসলে চিনের আমার বাসার পাশে একটা দোকানের ফুটো আছে, ফুটোর মতো আসলে পড়ে গেছে বাচ্চাটা। এখন সারা রাত কান্নাকাটি করতেছে বাচ্চাটা। শেষ পর্যন্ত যখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থাকলো, আমি বাচ্চাটা যেভাবে পারে আরেকটু বলি, বিড়াল ডোমেস্টিক বন্য প্রাণী না, আর মানুষের উপর নির্ভর করে। অতএব বন্য প্রাণী না কিন্তু বিড়াল। আমি বলছি মানুষ কেন বন্য প্রাণী পোষে? বিড়াল কিন্তু ডোমেস্টিক। ধন্যবাদ। গৃহপালিত। আমরা মানুষ সামাজিক জীব, আমরা সামাজিক জীব হিসেবে আমরা আপনারা যখন উত্তরটা দিচ্ছেন তখন অবশ্যই আপনাদের নামটা বলে উত্তরটা দিলে বলে যেহেতু উনি একটা দায়িত্ব দিয়েছেন কে কোনটা বলছেন নাম বলে দেবেন, কারণ পরিচয় দিলে পরে আমাদের জন্য সুবিধা হবে। আমার নাম মোহাম্মদ শামীম রেজা, সামনা থেকে এসেছি। আমরা সামাজিক জীব মানুষ হিসেবে আমরা অনেক শৌখিন। তো আমাদের শৌখিনতা বশত আমরা আমাদের চিত্ত বিনোদনের জন্য, আমাদের অবসরকে একটু মনোরঞ্জন করার জন্য আমরা এই বন্য প্রাণীকে পুষে থাকি। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, কিন্তু আমরা এই বিষয়টা সেই ছোটবেলায় আমরা মুছে ফেলেছি। আমরা বড় হয়ে আমাদের সামান্য চিত্ত বিনোদনের জন্য, আমাদের মনের খোরাককে, আমাদের অবসরকে কাটানোর জন্যই আমরা অজ্ঞতাবশত এই বন্য প্রাণীগুলোকে বাজার থেকে ক্রয় করে তাদেরকে খাঁচার ভিতর বন্দি করে রাখি। আসলে এটা আমাদের ভ্রান্ত ধারণা। আমাদের সকলের উচিত এর থেকে বেরিয়ে এসে আমাদের বন্য প্রাণীদের তাদের নিজ আবাসস্থলে সুরক্ষিত রাখা, সংরক্ষণ করা। ধন্যবাদ। মানুষ কেন বন্য প্রাণী পোষে? আসলে মূলত পাখি বা বন্য প্রাণী একজন পোষে মানুষ। এক নম্বর যেটা, সেটা হচ্ছে আমিত্ব প্রকাশ করার জন্য। দ্বিতীয়ত চিত্ত বিনোদনের জন্য। আর কিছু মানুষ পোশাক সেটাকে লালসা বা খাওয়ার জন্য ব্যবহার করে। ধন্যবাদ। মানুষ মূলত বন্যপ্রাণী পোষে, এক শ্রেণীর মানুষ বন্যপ্রাণী পোষে এই জন্য তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে পোষে, কোনো যেমন বৃত্তি ভরানোর জন্য। আবার এক শ্রেণীর মানুষ বন্যপ্রাণী পোষে তাদের শৌখিন বিলাসিতা, মানুষের মাঝে আবেগ প্রবণতা ছড়িয়ে দেওয়ার জন্য, যে আমি বন্যপ্রাণী পোষে আমি বিকাশ দিচ্ছি। আবার এক শ্রেণীর মানুষ বন্যপ্রাণী পোষে প্রকৃতিকে অবমুক্ত করার জন্য, ক্ষণিকের জন্য অবিষ্ট উদ্ধার করে সেগুলো প্রকৃতিকে অবমুক্ত করার জন্য অনেক বন্যপ্রাণী পোষে। ধন্যবাদ। আমি যেটা দেখছি বড় প্রাণী মানুষ পুষে একটা শখের বসে কিছু আনন্দ নেওয়ার জন্য, আনন্দ নেওয়ার জন্য, এবং আরেকটি লোক আছে যারা বড় প্রাণী পুষে কিছু আর্থিক লাভবান হওয়ার জন্য। আমি এটা দেখছি। আমরা বিশেষ করে আমাদের অজ্ঞতার কারণে আমরা বন্যপ্রাণী পুষে থাকি। কারণ আমরা মনে করি যে প্রাণীটিকে যদি আমি বাসায় এনে যদি তাকে আশ্রয় দিই, তাহলে আমি মনে হয় তাকে দুধকলা খাইয়ে অনেক ভালো রাখতে পারবো। কিন্তু এটা আমাদের মিসকনসেপশন, এবং এটার কারণে আরেকটা হচ্ছে আমাদের বিলাসিতার কারণে। তো আমি বলবো যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সব বিভিন্ন পজিটিভ আছে, পজিটিভ এবং নেগেটিভ। তো আমরা নেগেটিভ শখের মধ্যে এটা হচ্ছে প্রধানতম, যে আমরা বই পড়া শখ হতে পারে। আবার আমরা এটাকে শখ বানাই দিই না। আমি যেমন আমার স্টুডেন্টকে জিজ্ঞাসা করছি তোমার শখ কি, একজন বলে ছবি অঙ্কন করা, কেউ বলে বই পড়া, আরেকজনকে বুঝতে পারেন সে বলে স্যার আমার পাখি পোষা খুব শখ। কিন্তু আসলে
একটু শখের মধ্যে পড়ে না। তখন তাকে বোঝানো হচ্ছে পাখিটা তুমি যে এই খাতায় বন্দি করে পাখিটাকে রাখতো, তো তার বাবা মা কি করে, কান্নাকাটি করে, তুমি যখন বাইরে যাও তোমার আব্বু আম্মুকে দেখতে পারো না। তো এই যে আমি তাকে বললাম যে শখ হচ্ছে এটা শখের মধ্যে পড়ে না, কারণ এটা হচ্ছে নেগেটিভ শখ। তো আমি বিশেষ করে সবাইকে এখানে যারা হলো আমরা যারা রয়েছে, আমরা যেন প্রত্যেকে আমাদের সন্তান ছেলে নিয়ে আসতে তারা প্রত্যেকে যেন এই ছেলেকে অবহিত করে সচেতন করি। ধন্যবাদ। সবাই অনেক সুন্দর উত্তর করেছেন। আমি বিনয়ের সহিত অনুরোধ করব জনাব অনুপল চন্দ্র বধু ভাইস চেয়ারম্যান মহোদয়কে যারা এখানে আনসার করেছেন তার মধ্যে থেকে তার মনে করে যেটা সুন্দর আনসার হয়েছে তাকে নির্ধারণ করার জন্য আমরা তাকে ক্ষুদ্র একটা সব আমার লোক, সব আমার আমি এটা দায়িত্বের মধ্যে নাই। তাহলে প্রায় আপনার প্রত্যেকের পক্ষে তিনজন সমন্বয় করে নামটা নির্ধারণ করে তিনজন সমন্বয় করে নামটা নির্ধারণ করে। প্রিয় সুধী, মহাদেবপুর দর্পণের সাথে যারা প্রায় দেশে বিদেশে লাইভে যুক্ত থাকেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা অনেকক্ষণ ধরে দেখছেন বন্যপ্রাণী অপরাধ দমন বিভাগ ঢাকা থেকে মহাদেবপুর এসে এই যে সেমিনারের আয়োজন করেছেন, সচেতনতামূলক সেমিনার। এই সেমিনারটা আমরা শুরু থেকেই দেখাচ্ছি। আমাদের সাথে যোগ দিয়েছেন হুমায়ুন কবির, তিনি স্টিকার দিয়েছেন, তালি দিয়েছেন, মানে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ হুমায়ুন কবির ভাইকে। সৌদি আরব থেকে রুবি আপা মোর্শেদা, আপনি প্রায়ই আমাদের সাথে লাইভে যুক্ত থাকেন, আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। মাহবুব আলম আমাদের সাথে রয়েছেন, ইমদাদুল হক রয়েছেন আমাদের সাথে, শাকিল আহমেদ রয়েছেন, মালিকা পারভিন রয়েছেন আমাদের সাথে। আমি একা দায়িত্ব নেব না, দেখানো এখানে মানে বন্যপ্রাণী কেন পোষে এই প্রশ্নের উত্তরটা এখানে আমাদের সার্বিকভাবে বিবেচনায় কতগুলো পয়েন্ট আউট হয়েছে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। সেই পয়েন্ট আউটগুলো বলছে, যার মধ্যে পয়েন্ট আউটের মধ্যে প্রথম হয়েছে হেফজ। অনুরোধ করবো প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে সামান্য একটা উপহার গ্রহণ করার জন্য। আরেকটা আমাদের তিনটা কুইজ আছে, সংক্ষিপ্ত আনসার চাচ্ছি আপনাদের কাছে, সংক্ষিপ্ত ছোট আনসার চাচ্ছি। নেক্সট কুইজ হচ্ছে আমাদের মানুষ কেন বন্যপ্রাণী হত্যা করে? মানুষ কেন বন্যপ্রাণী হত্যা করে? হাত তুলে সংক্ষিপ্ত উত্তর। ধন্যবাদ। আমি মোহাম্মদ মাহবুব হাসান। মানুষ কেন বন্যপ্রাণী হত্যা করে? সংক্ষিপ্তভাবে বলতে গেলে, এক, আর্থিক লাভবান হওয়ার জন্য, দুই হচ্ছে তাদের আহারের জন্য। মুন্সি সরকার পুজো। মানুষ বন্যপ্রাণী হত্যা করে কয়েকটা কারণে, যেমন বন্যপ্রাণীর চোরা ব্যবসায়ী বন্যপ্রাণী
হাড়, বিভিন্ন প্রসাধনী, বন্যপ্রাণীর বিভিন্ন উপকরণ দিয়ে ওষুধ তৈরি, বন্যপ্রাণী বিভিন্ন শিখ, যেমন বর্ডারের শিখ দ্বারা ওষুধ তৈরি এবং আরও ধনেশ পাখির তেল দ্বারা মানুষের ব্যথা নির্মূল ইত্যাদি এই ভ্রান্ত ধারণাগুলোকে মানুষ পোষণ করে এই এবং কিছু কিছু খাওয়ার জন্য বন্যপ্রাণী হত্যা করে থাকে বলে আমি মনে করি। বনে বাঘ যেমন আমাদের মসজিদ, বনের বাঘ যেমন বনে থাকে, ঠিক তেমনি প্রতিবেশীদের ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে কয়েকটি কারণ এর মধ্যে উল্লেখযোগ্য। একটা বাণিজ্যিক কারণ, বাণিজ্যিক কারণের জন্য মানুষ পাখি হত্যা করে। আরেকটি কারণ উল্লেখযোগ্যের মধ্যে আছে হলো আভিজাত্য বৃদ্ধির জন্য মানুষ হত্যা করে। আর মানুষ অজ্ঞতাবশত, মানুষের জ্ঞানের অভাবের কারণে হত্যা করে। আর মানুষ তার ওই যে পারিবারিক বা সন্তানদের চাহিদা পূরণের জন্য অনেক সময় এই হত্যাগুলো করে। এরকম অনেকগুলো কারণই রয়েছে আর কি। ধন্যবাদ। নামই করবি শাখা মানুষ বন্যপ্রাণী হত্যা করে, মানুষ বন্যপ্রাণী হত্যা করে কিন্তু আমাদের কারণে, খাওয়ার কারণে। আর এই পাখি শিকার করলে নিজেকে আত্মগর্ব মনে করে। আমি নিশ্চয়ই দেখছি একটা শুরু করা দাঁড়ায় আছি, বাড়িরা করছে ঝুলি করে পাখিগুলো হারানো গেল। আমি তাকে বারণ করছি, সে বলছে আমি পাখি মারবো না, এবং আমি পাখি সংরক্ষণ করি। আমার বাসার প্রচুর পাখি থাকে, একটি আছে একটু আছে, তারপরে আমার এখানে একটা ছেলে আছে সুমন, সে সবসময় এরকম না করে পাখি মারে। নিজে থেকে মামলা দিয়েছি এবং তার ব্যবস্থা করা হোক, এই আবেদন মানুষ পাখি হত্যা করে কিছু উৎসব পালন করার জন্য, এবং কিছু মানুষ পাখি হত্যা করে তাদের শৌখিন মনোভাব প্রকাশ করার জন্য, সমাজের শৌখিন মনোভাব প্রকাশ করা, বিলাসবহুলতা জীবনযাপনের জন্য। আবার কিছু মানুষ বন্যপ্রাণী হত্যা করে তাদের আহারের জন্য এবং ব্যবসা বাণিজ্যের জন্য। মানুষ বন্যপ্রাণী হত্যা করে বিভিন্ন কারণে হতে পারে, যেমন অসুস্থতার কারণে, ফসল পশু পাখি যে ফসল নষ্ট করে সেটা কারণে বন্যপ্রাণী হত্যা করে, তারা আহারের কারণে হত্যা করে। বিচারক মহোদয়কে অনুরোধ করবো যারা উত্তর করেছে তাদের মধ্যে থেকে বেস্ট যে উত্তর করেছে তা নির্ধারণ করার জন্য।
এবার প্রশ্ন ছিল মানুষ কেন বন্যপ্রাণী হত্যা করে। এখানে বিচারকরা কনফিউশনের মধ্যে পড়ে গেছে দুজনকে নিয়ে, সাপোয়ার মনসুরকে নিয়ে। এটা মনসুরের পয়েন্টগুলো খুব গ্রহণযোগ্য, সাপোয়ারের পয়েন্টগুলো গ্রহণযোগ্য। এই গ্রহণযোগ্য মাঝখান থেকে কিছু আলোচনা আমরা করলাম। এখানে আমরা এখানে মনসুর সরকারকে আমরা এখানে প্রধানমন্ত্রী মহোদয়ের কাছ থেকে পুরস্কার দেওয়ার জন্য আমাদের লাস্ট কুইজ, বন্যপ্রাণীর কি অর্থনৈতিক মূল্য আছে? বন্যপ্রাণীর কি অর্থনৈতিক মূল্য আছে? যারা বলতে চান হাত তোলেন। বন্যপ্রাণীর কি অর্থনৈতিক মূল্য আছে? সংক্ষেপে বন্যপ্রাণীর অর্থনৈতিক মূল্য আছে। কথায় আছে কি যেমন হরিণ লালন পালন করা যায়, হরিণ লালন পালন করতে গেলে সেখানে আর্থিকভাবে অসুস্থ হতে পারবো যান্ত্রিকভাবে, এবং এটাকে আমি লাভবান করতে পারি। এটা অর্থনৈতিক মূল্য, অর্থনৈতিক মূল্যের থেকে প্রকৃত মূল্যটা বেশি, প্রকৃতির মূল্যটা বেশি অর্থনৈতিক মূল্য। এটা কি প্রকৃত মূল্যগুলোকে ধরে নেন, এটা আপনার সমাজের সারে দিলে বা প্রকৃতিতে সারে দিলে এক যে ফিডব্যাকটা পাবেন সেটা অর্থনৈতিক মূল্য থেকে অনেক বেশি। ধন্যবাদ। আসলে অবশ্যই আর্থিকভাবে মূল্য আছে। আসলে বাজারজাতকরণে বাজারে বিক্রয় করে সেটার একটা যেমন একদিকে মূল্য আছে, অপরদিকে আমাদের সমাজে যে প্রভাব, যে আমাদের সমাজে মানুষের কিছু যে উপকার করে সেটার আর্থিক মূল্য অনেক। আসলে তার দাম দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়। আসলে অনেক মূল্য। তা বাদে আবার আমাদের এই যে বাণিজ্যিক যারা ব্যবসা করে তাদের জন্য কিছু বাকি যারা সত্যি এটা ঠিক করে না, কিন্তু তারপরেও বলছি যে সেখানেও বাজার মূল্য আছে। আবার যে তার মাংস বেশি বন্য প্রাণী, সকল প্রাণী, তাদের চামড়া, তাদের দাঁত, বিভিন্ন কিছু আছে যে উপকরণ যারা বিক্রি করে সেটাও যেমন একদিকে মূল্যবান, আর সমাজে আমাদের যে মানুষের উপকার করে সেটা তো মূল্যবান। সামাজিকভাবে পরিবেশকে অত্যন্ত আর্থিকভাবে মূল্যবান প্রাণীগুলো এই বন্য প্রাণী। ধন্যবাদ। আর কেউ আছেন? ধন্যবাদ। এখানে বন্যপ্রাণীর অর্থনৈতিক মূল্য বলতে আমরা আমাদের দৃষ্টিগোচর যেগুলো হয় এইভাবে আমরা এটা নির্ধারণ করতে পারি না। তবে আমরা নেগেটিভ দিক যদি দেখি তাহলে যারা বন্যপ্রাণীকে হত্যা করে এবং মনে করে যে আভিজাত্য, যে গত প্রশ্নটা ছিল মানুষ কেন বন্যপ্রাণী হত্যা করে, এই আভিজাত্যর কারণে যারা তাদের বংশমর্যাদা টিকিয়ে রাখার কারণে বাঘের চামড়া, হরিণের চামড়া, এগুলোর ট্রফি তাদের বাড়িতে টাঙিয়ে রাখে। এই জন্য যারা বন্যপ্রাণী শিকার করে তারা এই টাকার অর্থের লোভে এই বন্যপ্রাণীগুলোকে শিকার করে। এই দিক থেকে আমরা বিবেচ্য যে বন্যপ্রাণীর মূল্য আছে, কিন্তু বন্যপ্রাণী আসলে অমূল্য। এটা পরিবেশের জন্য যতটা মূল্যবান, আমরা এটাকে আমাদের টাকা দিয়ে, কাগজে টাকা দিয়ে কোনোদিন মূল্য দিয়ে কিনতে পারবো না। ধন্যবাদ। স্বামী আমি একটু বলতে পারি। বন্যপ্রাণীর অর্থনৈতিক মূল্য আমরা এইভাবে নির্ধারণ করতে পারি যে আমাদের অতিথি তিনি বললেন যে চীনে একসময় চীনে চড়ুই পাখি শস্য খেয়ে নিচ্ছে, এই কারণে এই চড়ুই পাখিকে ধ্বংস করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে পরবর্তী বছর আর শস্য হচ্ছে না। তাহলে এইটা অর্থনৈতিক মূল্য আছে।
আমরা যদি ধরি পেঁচা, পেঁচা কিন্তু সাপ খায়, ইঁদুর খায়। ইঁদুর, উনি বললেন যে ইঁদুর প্রতি বছর আমাদের 1.1 শস্য খেয়ে ফেলে ইঁদুর। এই ইঁদুরটাকে পেঁচায় ইঁদুর খাচ্ছে, সাপে ইঁদুর খাচ্ছে, তাহলে এই বন্য প্রাণীগুলোর অর্থনৈতিক মূল্য এইভাবে আছে। ঠিক এইভাবে যে প্রকৃতির যে ভারসাম্য, এই ভারসাম্য রক্ষা করে যে বন্য প্রাণীগুলো, এই জন্য আমরা তাদের অর্থনৈতিক মূল্য তাকে বুঝতে পারি। ধন্যবাদ। সবাই অনেক সুন্দর উত্তর করেছেন, অনেক সুন্দর হয়েছে। তারপরেও আমাদের বিচারক মহোদয়কে অনুরোধ জানাবো প্রদর্শনী, সাফারি পার্কের প্রদর্শনীর মাধ্যমে আপনার ঠিক। ওই কথাটা কেউ বলে না। মেইন কারণ হচ্ছে প্রদর্শনীর মাধ্যমে স্পেসিফিক প্রদর্শনী বা সাফারি পার্ক বিনোদন কেন্দ্রগুলো যে প্রদর্শনীর মাধ্যমে রাজস্ব হয়, সেটা কেউ করে না। বাণিজ্যের লোক তো আরেক কিছু করে। হ্যাঁ, সবগুলোই করে। ওই জন্যই তো হ্যাঁ, এখানে মানে আমরা প্রত্যেকের বক্তব্যগুলো যেগুলো একবার পজিটিভলি প্রশ্নের সাথে উত্তরের সাথে সমীকরণ রয়েছে, আমরা কিন্তু সেটা বিচার করে নিচ্ছি। মানে যে প্রশ্নটা হয়েছে সেই প্রশ্নের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত যে উত্তরগুলো আসবে, সেই উত্তরগুলো আমরা পয়েন্ট আউট করছি। আপনারা আদারওয়াইজ নেবেন না, ঠিক আছে না? অনেকেই উত্তর সঠিক দিচ্ছে, সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পজিটিভলি যেগুলো মনে হচ্ছে আমাদের কাছে মানে প্রশ্নের সাথে সেটাই আমরা মানে এক জায়গায় হয়ে উত্তরগুলো ইয়া করছি। আপনি যত সূক্ষ্ম বিষয় করেন, যে জিতবে না সে অবশ্যই এ পর্যায়ে নাম ঘোষণার মাধ্যমে সভাপতি, আমাদের উক্ত অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাবো। এবারে বিজয়ী আমাদের বিবেচনায় সাংবাদিক সাফওয়াত হোসেন এবার বিজয়ী হয়েছে। আসলে আপনাদের সবার উত্তরই সঠিক হয়েছে, সবার উত্তরই সুন্দর হয়েছে, কিন্তু আমি একটু বলি, আমাদের যে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী কোনো বন্যপ্রাণী, দেশীয় বন্যপ্রাণী পোষা যাবে না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। পোষা, বন্দি রাখা, খাঁচায় রাখা, ক্রয় বিক্রয় করা, মেরে ফেলা, এগুলা দেশীয় প্রজাতির কোনো বন্যপ্রাণী আইনত দণ্ডনীয় অপরাধ। পোষা, খাঁচায় রাখা, হত্যা করা। আবার বন্যপ্রাণীর মূল্য ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। আপনার যে গাছপালা আছে, গাছপালায় বন্যপ্রাণী মৌমাছি বসে, হরিণ বসে, পাখি বসে, যে আপনি পরাগায়ন ঘটাচ্ছে, পরাগায়ন ঘটনের ফলে যখন আপনার ওখানে ফসল হচ্ছে, অনেক গাছে আম গাছে আম হচ্ছে, অনেক অন্যান্য জায়গায় যখন ফসল হচ্ছে, তখন কিন্তু আপনার অর্থনৈতিক ব্যাপক লাভবান হচ্ছে। বন্যপ্রাণীর অর্থনৈতিক ভ্যালুটা আসলে অনেক, একটা ফরেস্টকে রক্ষা করার জন্য অনেক। তো এরপর যে আপনাদের কাছে সবার কাছে একটা লাল লিফলেট, লাল স্টিকার আছে, এটা হচ্ছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের। এখানে হটলাইন আছে, যে কোনো ধরনের তথ্য জানার, যে কোনো ধরনের বন্যপ্রাণী অপরাধ সংঘটিত হলে, যে কোনো জায়গায় বন্যপ্রাণী ক্রয় বিক্রয় হলে আমাকেও আমাদের হটলাইন নাম্বারগুলোতে অবগত করবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। আমরা আপনারা তথ্য দেওয়ার সাথে সাথে আমরা সেই জায়গায় পৌঁছে যাব।
আর আপনারা জানেন যে অপরাধটা কি আপনারা জানেন? সব কিন্তু অপরাধ না। যেটা আইন লঙ্ঘন হবে, যেটা সরকার আইন করবে, সেই আইনের পরিপন্থী যদি আপনি কিছু করেন, সেই আইনটা যদি লঙ্ঘন করেন, তখনই কিন্তু আপনি অপরাধ করেছেন বা অপরাধী সেই আইন অনুযায়ী। যেমন আপনি বন্যপ্রাণী ক্রয় বিক্রয় হত্যা করতেছেন, সেটা অপরাধ হলো বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী আপনি অপরাধ করেছেন। অতএব সেই আইন অনুযায়ী আপনাকে কি করবে? আইনের আওতায় আনবে। অতএব আমরা বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করব, বন্যপ্রাণী অপরাধ দমনে কাজ করব। আপনারা শুনে থাকবেন যে পরাগায়ন ছাড়া আমাদের কোনো ফসল হবে না। আম গাছ প্রত্যেকটা গাছে ফুল হয় দুই ধরনের ফুল, একটা স্ত্রী ফুল আর একটা পুরুষ ফুল। দুইটা ফুলের রেণু থাকে, পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলে আসতেই হবে, না আসলে সেই গাছে কখনোই ফল হবে না। আর এই রেণু বহন করে কে? মৌমাছি, কীটপতঙ্গ, পাখি, বায়ু। তো এই কীটপতঙ্গ, মৌমাছি, পাখি এগুলা না থাকলে আপনার কিন্তু ওই জায়গাটাতে ফসল উৎপাদন ভালো হবে না। যেমন আম গাছে যখন মুকুল আসে, তখন যদি ওখানে মৌমাছি না থাকে, কীটপতঙ্গ না থাকে, পাখি না থাকে, তখন কিন্তু আপনার আম গাছে পর্যাপ্ত আম হবে না। তাহলে আপনার দেখেন এখানে বন্যপ্রাণী কতটা আপনাকে সহযোগিতা করতেছে, কতটা আপনার ফসল উৎপাদনে সহযোগিতা করতেছে। আর আপনারা শুনে থাকেন যে পরিযায়ী পাখিটা কি? পরিযায়ী পাখিটা হচ্ছে যখন হিমালয়ের পাদদেশে ওই সাইডগুলোতে বরফে আচ্ছাদিত হয়ে যায়, শুধু সাইবেরিয়াতে বরফে আচ্ছাদিত হয়ে যায়, তখন ওরা খাবারের সন্ধানে জীবন জীবিকার তাগিদে লাইফটাকে বাঁচানোর জন্য ওরা আমাদের এখানে চলে আসে, কারণ আমাদের এখানে তখন খাবার পর্যাপ্ত। আমরা যেমন কি আমরা আমাদের জীবন জীবিকার তাগিদে ঢাকা যায় চাকরি করি, কেউ কক্সবাজার যাই, কেউ সৌদি আরব যাই, কেউ মালয়েশিয়ায় যাই, কেউ সিঙ্গাপুর যাই। এই যে আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি, এটাই কিন্তু আমাদের পরিচয়। এখন বলেন যে আমরা ওখানে জীবন জীবিকার তাগিদে গেছি, আমাকে কি করবো? মেরে ফেলবে? যেমন আমি আমার বাসা ঢাকা, আমি এখানে আসছি, আমাকে কেউ মেরে ফেলবে? কিরকম হয়ে যাবে? তো পরিযায়ী পাখিটাও এরকম, আপনার ওরা জীবন জীবিকার তাগিদে আমাদের দেশে আসতেছে খাদ্যের জন্য, আমরা তাদের মেরে ফেলছি। এটা কি মনুষ্যত্ব? এটা কিন্তু মনুষ্যত্ব না। আমাদের কিন্তু একটা কথা বলে, সিনিয়র সিটিজেনরা ছেলে মেয়েদের মাথায় হাত দেয়া, বাবা তুমি মানুষ হও। একটা জিনিস চিন্তা করেন, আপনি আমি সবাই মানুষের বাচ্চা, তারপরেও কিন্তু যারা বয়স্ক লোক তারা মাথায় হাত দিয়ে বলে যে বাবা তুমি মানুষ হও। কেন বলে? আমি তো মানুষেরই বাচ্চা, অতএব আমাকে আবার কেন মানুষ হতে পারে? মানে আমার ভিতরে যে দেশাত্মবোধ, নৈতিকতা বোধ, এই জিনিসগুলো জাগ্রত হোক। এই জিনিসগুলো যখন জাগ্রত না হবে তখন কিন্তু মানুষ বলে না। কি বলে মানুষ? অমানুষ। যখন হুঁশ না থাকে মানুষের, হিতাহীন বোধ, মমত্ব বোধ, ভালোবাসা না থাকে, তাদের কি বলে? অমানুষ। আর যাদের দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি কাজ, যখন পরিবার আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা কিংবা সম্মান বোধ থাকে, তাদেরই কিন্তু মানুষ বলে। অতএব আমাদের যাদের হুঁশ আছে, আমাদের যাদের মমত্ব বোধ আছে, মনুষ্যত্ব বোধ আছে। ভাই সেজান মাহমুদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি লিখেছেন অনেক শব্দ হচ্ছে, এটা ফ্যানের শব্দ ভাই। বন্যপ্রাণী আপনি অনেক ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানে এই অপরাধগুলো সংগঠিত হবে সেখানে আমরা প্রতিহত করার চেষ্টা করব। আপনি প্রতিহত না করতে পারেন, আমাদের নাম্বার আছে, আমাদের জানান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের জানাবেন। অতএব আপনার সচেতনতা বোধ যাতে জাগ্রত হয়।
তারপরে আমরা আমাদের ক্রাইম কন্ট্রোল ইউনিট, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, আমাদের জুরিসডিকশন হোল বাংলাদেশ, সারা বাংলাদেশ ব্যাপী আমরা জনসচেতনতামূলক কাজ, তারপর বন্যপ্রাণী ক্রয় বিক্রয়, র্যাবের সাথে অভিযান, তারপর বিডিআর, তারপরে বর্ডার গার্ড, কাস্টম, এদের সাথে কিন্তু আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে থাকি। তো আমাদের একটা টার্গেট আছে এই বছরে বন্যপ্রাণী অপরাধ মুক্ত মডেল উপজেলা ঘোষণা করব। রাজশাহী বিভাগে যে কোনো একটা উপজেলা আমরা মডেল উপজেলা ঘোষণা করব ইভালুয়েশন করে, যে কোন উপজেলাটাতে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে গিয়ার আপ করতেছি, কথা বলতেছি, তাদের উৎসাহিত করতেছি। তারপরে যখন আমরা বছর শেষে ইভালুয়েশনে যাব, তখন সেই ইভালুয়েশন করে আমরা বন্যপ্রাণী অপরাধ মুক্ত মডেল উপজেলা ঘোষণা করব। সেটা মানে আমরা সারা দেশকে মানে আমরা বলি না যে স্বাক্ষর মুক্ত, মানে স্বাক্ষর মানে 100% স্বাক্ষরযুক্ত জেলা, মানে শিক্ষিত, সেই রকম আমরা বন্যপ্রাণী অপরাধ মুক্ত মডেল উপজেলা যখন ঘোষণা করব, সারা দেশ কিন্তু জেনে যাবে যে এই উপজেলাটাতে কোনো বন্যপ্রাণী ক্রয় বিক্রয় হয় না। এটাকে কিন্তু মডেল উপজেলা হিসাবে ফলো করবো অন্য অন্য উপজেলা। তারপরে আমরা সারা বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে যত মিনি চিড়িয়াখানা আছে এগুলো আমরা বন্ধন কার্যক্রম হাতে নিয়েছি। পর্যায়ক্রমে আমরা অলরেডি 8টা চিড়িয়াখানা, বড় বড় যারা দেখা গেছে যে মন্ত্রী এমপি পর্যায়ে কিছু চিড়িয়াখানা থাকে, ওরা ব্যক্তি পর্যায়ে পালন করে, সেগুলো আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। তারপরেও আরও কিছু লিস্ট আমাদের কাছে আছে, সেগুলোও আমরা বন্ধ করার প্রক্রিয়া আছি। আর আপনাদের সহযোগিতা কামনা করছি। এই রিজনে যদি কোনো বন্যপ্রাণী মিনি চিড়িয়াখানা থেকে থাকে আমাদের তথ্য দিবেন ব্যক্তি পর্যায়ে। তারপরে আমরা একটা জিনিস জানি, প্রাকৃতিক পরিবেশে বনেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক করে। এখন আপনি যদি একটা বন্যপ্রাণী খাঁচায় পুষে সুখ পান, আপনাকে যদি অপোজিট চিন্তা করেন, আপনি একটা বন্যপ্রাণীকে খাঁচায় পুষে আপনি সুখ পেতেছেন, আনন্দ পাইতেছেন। অপোজিট চিন্তা করেন, আপনাকে যদি ওই খাঁচায় পুষে ঢুকাই দেওয়া হতো, পাখি যদি বাইরে থাকতো, তাহলে আপনি কেমন লাগবে? আপনার অনুভূতিটা একটু চিন্তা করেন। সেই অনুভূতিটা যখন আপনি ভাববেন যে না, আমি যদি বিপরীত অবস্থানে থাকি তাহলে কি হতো, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই খারাপ হবে। অর্থাৎ এই জিনিসগুলো আমাদের ভাবার সময় এসেছে। সরকার, জাতি, এখন সচেতন নাগরিক কিন্তু অনেকভাবে বন্যপ্রাণী। তারপরে দেখেন আপনাদের রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে যে আমাদের পাখি কলোনি ছিল, এই পাখি কলোনি কিন্তু যখন কর্তৃপক্ষ গাছ কেটে দিল, তখন কিন্তু বেশ কিছু পাখি মারা গিয়েছে। সেই পাখির এগেন্সে কিন্তু আমরা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। তারপরে কিছুদিন আগে, 2-3 মাস আগে, গ্রামীণ ফোন একটা বিজ্ঞাপন দিয়েছিল একটা টিয়া পাখি নিয়ে, ঠিক আছে? সেই টিয়া পাখি বিজ্ঞাপনের এগেন্সে কিন্তু আমরা মামলা করছি গ্রামীণ ফোন কিন্তু ওই বিজ্ঞাপন বন্ধ করতে বাধ্য হয়েছে। তারপরে জেনে থাকবেন আপনারা দারাজের যে ওরা অনলাইন শপের মাধ্যমে বেশ কিছু পাখি মারার ভাত বিক্রি করছে। সেই বিশাল একটা কোম্পানি কিন্তু গ্রামীণ যারা, ওদের বিরুদ্ধে কিন্তু আমরা মামলা দিচ্ছি, মামলা চলমান। ওরা কিন্তু এখন আর এগুলা বিক্রি করে। তারপরে ডিবিসি নিউজের একজন প্রেজেন্টার, সে তো বন্যপ্রাণী পুষত, ফেসবুকে লাইভ দিত, তাকে আমরা অনেকবার সচেতন করার পরে সে কথা শোনা নেই। তারপরে কিন্তু তাদের বিরুদ্ধে আমরা মামলা নিয়েছি। অতএব আমরা বন্যপ্রাণী সংরক্ষণ এবং বন্যপ্রাণী অপরাধ দমনে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি। আর আপনাদের সহযোগিতা দরকার, কারণ সরকার সব জায়গায়, সব ইউনিয়নে, সব বাড়ি জনবল দিতে পারবে না বন্যপ্রাণী সংরক্ষণের জন্য। অতএব আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে পরিযায়ী পাখি কিন্তু যে রিজনগুলোতে আসে
মিলে খাবারের জন্য। ওদের কিন্তু বীজটা, যেটা বীজটা নাইট্রোজেন সমৃদ্ধ, ওই বীজটা কিন্তু আমাদের জমিতে যে ফসল উৎপাদন হয়, যে সার, নাইট্রোজেন সমৃদ্ধ সার যত বেশি হবে তত কি হবে, ওই জমির ফসল উৎপাদন ক্ষমতা তত বেড়ে যাবে। সেই আমাদের পরিযায়ী পাখির বীজটা কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ। অতএব মাটিতে যখন নাইট্রোজেন আসতেছে, আমাদের কিন্তু ফসল উৎপাদন ক্ষমতা বেড়ে যাচ্ছে। তারপরে দেখেন, যেখানে পানিতে কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ সার যখন পড়বে, তখন কিন্তু প্রাণীর ওই জায়গাটাতে মাছের উৎপাদন কিন্তু বেড়ে যায়। মাছের উৎপাদন, মাছের প্রাচুর্য। তারপরে শুনে থাকবেন আপনারা ডলফিন, মানে শুশুক। যেখানে যে জায়গায় যত বেশি শুশুক দেখবেন নদীতে, সেই জায়গার জলজ পরিবেশ তত বেশি উত্তম, তত বেশি ভালো। আর ওই জায়গায় তত বেশি মাছ আছে, তত বেশি মাছের পপুলেশন ইনক্রিজ হচ্ছে। আর শুশুক কিন্তু ভালো মাছ খায় না, ওরা মরা কিংবা আহত মাছ দিলে ওরা পানি থেকে খেয়ে থাকে। আরেকটা জিনিস মনে রাখবেন, সারা পৃথিবীতে, আপনারা জানেন এটা, সারা পৃথিবীতে যত ভয়াবহ ভাইরাস আছে সব আমাদের বন্যপ্রাণী থেকে আসে। এটাকে বলে জরুরি ডিজিজ। যত সোয়াইন ফ্লু, মার্স, সার্স, কোভিড-19, নিপা ভাইরাস, মানে যত ভয়াবহ ভাইরাস আছে সব কিন্তু আসে বন্যপ্রাণী থেকে। অতএব বন্যপ্রাণীকে আমরা বন্যপ্রাণীর জায়গায় থাকতে দেবো। ওর জায়গাটা কোথায়? ওর জায়গাটা বন, ওর জায়গাটা বন, আমরা ওখানেই থাকতে দেবো। আমার জায়গাটা কোথায়? আমি এখানে। যেখানে আমার জায়গা সেখানে আমি থাকবো, ওর জায়গায় ও থাকতে দেবো। আমি যদি আমার জায়গায় আমার চেষ্টা করি বন্যপ্রাণীকে, তাহলে আমি সুস্থ থাকবো না। যে কোনোভাবে আপনি কোনো না কোনো ডিজিজে আক্রান্ত হয়ে যাবে এই বন্যপ্রাণীরা। যে কোনো ধরনের, যেমন আমাদের দেশে যে বার্ড ফ্লু আসার কারণে পোলট্রি ফার্ম ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেল। কেন? বার্ড ফ্লু আনছে কে? এই পরিযায়ী পাখি। আর পরিযায়ী পাখি তো মানুষ যখন ধরছে, হাতে লাগছে, জামায় লাগছে, কিংবা পরিযায়ী পাখিটা নিয়ে ওই যেখানে পোলট্রি ফার্ম আছে তার কাছাকাছি গেছে, ওই ভাইরাসটা পোলট্রি ফার্মে ছড়িয়ে গেছে। এই কারণে পোলট্রি ফার্মটা ব্যাপকভাবে বার্ড ফ্লুর কারণে ধ্বংস হয়ে গেছে। তো আমাদের পাখিগুলোকে সংরক্ষণ করতে হবে, প্লাস পাখিদের বা বন্যপ্রাণীদের তার নিজ নিজ আবাসস্থলে থাকতে দিতে হবে। যেমন একটা পাখির বাসা, যখন দেখবেন তার মা, অনেক ভিডিও দেখেন কি অবস্থা, কি নির্মম, মানুষ কত নির্মম হলে একটা পাখিকে আপনাকে যদি মারে তাহলে কেমন লাগবে? আপনার পরিবার, বাবা মা কতটুকু কষ্ট হবে। কারণ একটি সন্তান যখন বড় হয় তখন বাবা মার অনেক আশা থাকে। যখন একটি সন্তান কোনো কারণে এই রকম অ্যাক্সিডেন্ট কিংবা কোনো কারণে মারা যায়, তখন আপনার বাবা মার কিংবা আপনার ফ্যামিলির উপরে কী পরিমাণ মানে একটি চাপ চলে আসে, একটি দুর্যোগ চলে আসে। ঠিক পাখিদের ক্ষেত্রেও এইরকম। তো আপনাদের অনেক সময় হয়ে গেছে। আমার স্পিকারের হটলাইন নাম্বারটা আছে। প্রথমে যে কোনো ধরনের তথ্য, যে কোনো ধরনের ইনফরমেশন আমাকে জানাবেন, আমরা তড়িৎ গতিতে ব্যবস্থা নেব। আর আপনাদের বন্যপ্রাণী সংরক্ষণে আপনাদের সহযোগিতা কামনা করব। আর আপনারা এই ভিডিওটা জীববৈচিত্র্যতে ভরপুর, অনেক সুন্দর সব প্রাকৃতিক পরিবেশ। আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, আপনার ভবিষ্যৎ প্রজন্ম জন্য সুন্দর একটা জায়গা রেখে দেওয়া। আপনি যদি নিজের পৃথিবীতে এসে সব ধ্বংস করে দেন, আপনার পরবর্তী জেনারেশন, পরবর্তী ছেলে মেয়ে যখন দেখবে যে না কিছুই নাই, তখন কিন্তু আলটিমেটলি সে দোষারোপ করবো আমার পূর্ববর্তী জেনারেশন আমাদের কিছু রেখে যায়নি। অর্থাৎ এই যাতে না হয়, আমরা যাতে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য
কিছু রেখে যেতে পারি, দেশের জন্য যাতে একটু কাজ করতে পারি। এটার মধ্যে যে কি পরিমাণ শান্তি সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। দেশের জন্য কাজ করা, বন্যপ্রাণীর জন্য কাজ করা, প্রকৃতি নিয়ে কাজ করা। ধন্যবাদ সবাইকে। শুধু ইতিমধ্যে আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন মোহাম্মদ আরিফুল হক, সেজান মোহাম্মদ, যুক্ত হয়েছেন ইমরুল হাসান রকেট, মিজানুর রহমান, কাজী পারভেজ। সকলকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। তো এখন এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অধ্যক্ষের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব অনুকূল চন্দ্র শাহবুদুল, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মহাদেবপুর নওগাঁ, জনাব অনুকূল চন্দ্র শাহবুদুল ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে জীব বৈচিত্র্য রক্ষায় যে সেমিনার, আজকের যে আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট নাট্যকার, পরিচালক, অভিনেতা, একাধারে সাংবাদিক, জনাব গোলাম রসুল বাবু ভাই উপস্থিত রয়েছেন আজকের প্রধান আলোচক জনাব রবীন্দ্র কুমার বিশ্বাস, ঢাকা থেকে এসেছেন, রাজশাহী থেকে এসেছেন মোহাম্মদ জাহাঙ্গীর কবির ভাই। এখানে উপস্থিত রয়েছেন আমাদের মহাদেবপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা জনাব হাবিবুর রহমান উপস্থিত আছেন। আজকের যে বিষয়টুকু নিয়ে আলোচনা, যাদের উদ্দেশ্যে আলোচনা প্রধান আলোচক বৃন্দদের দ্বারা উপস্থাপিত হয়েছে, যারা সম্প্রসারিত হবে, প্রচারিত হবে, যেসব ব্যক্তিদের দ্বারা তাদের উপস্থিতিতে যে আলোচনাগুলো আজকে হয়েছে, সেই আলোচনার কারণে আপনারা যারা সকলে এই আলোচনাকে গভীরভাবে মনে প্রাণে গ্রহণ করে আগামী দিনে আজকের আলোচনার বিষয়বস্তু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য অভিপ্রায় ব্যক্ত করে এখন পর্যন্ত বসে রয়েছেন নিজের দায়িত্ব। সকলকে জানাই আমি আমার উপজেলা পক্ষ থেকে, উপজেলা পরিষদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। বন, বাংলাদেশের দুইটি মন্ত্রণালয় রয়েছে, বন ও পরিবেশ এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এখানে সারা বাংলাদেশে আমি যতটুকু শুনলাম, সারা বাংলাদেশে প্রায় 500 স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। তো আমার একটি কথা ভুল হয়ে গেছে, এখানে উপস্থিত আছে আমাদের বাহাদুরপুরের বিবেক, যারা সাংবাদিক, লেখক, যারা বিভিন্ন পর্যায়ে সমাজের অনেক কিছু অনুকরণীয় করার জন্য মানুষকে সচেতন করে, সেই সাংবাদিক ভাইরা। আমি সে কথাটি বলছি না। বন বিভাগ, পরিবেশ বিভাগ এবং প্রাণী বিভাগ, এই দুটি মন্ত্রণালয়
নিয়ে কিন্তু আজকে এই আলোচনার বিষয়বস্তু, যাদের দ্বারা পাখিকুল, প্রাণীকুল, বন্যকুল বাঁচবে, মরবে। যাদের একটু অসতর্কতার কারণে বন্যকুল ধ্বংস হবে, যাদের একটু অসতর্কতার কারণে পরিবেশ কলুষিত হবে, তারই বাংলাদেশ সরকারের বন বিভাগ এবং পরিবেশ বিভাগ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মহাদেবপুর উপজেলা এখানে আসীন রয়েছেন। আমার খুব ভালো লাগছে যে একজন হলেও সরকারের নির্দিষ্ট একটি চেয়ারে কর্মকর্তা পেয়েছি। আমার যে কথাটি বলার অত্যন্ত প্রয়োজন, সারা বাংলাদেশে বহু স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। সকল স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আমি মনে করি এইটাই একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন যারা সারা জীবন দেশের জন্য, দশের জন্য, পরিবেশের জন্য, প্রাণী প্রকৃতির জন্য কাজ করলে তাদের ওই ময়লা জামা কখনো পরিষ্কার হবে না। সরকার চোখে দেখে না এদের। বন মন্ত্রণালয়ের যারা দায়িত্ব রয়েছেন তারা কি কখনো বলেন যে বন রক্ষার দায়িত্বে, এই প্রকৃতি রক্ষার দায়িত্বে, এই প্রাণী রক্ষার দায়িত্বে যারা নিজে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দেশকে রক্ষা করছে, সমাজকে রক্ষা করছে, প্রকৃতিকে রক্ষা করছে, সরকারের সারা বাংলাদেশে একটি সাফল্য বয়ে আনার জন্য নিজে খেয়ে মাথার গাম পায়ে ফেলে যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে এদেরকে রক্ষা করছে, প্রাণীকে রক্ষা করছে, বনকে রক্ষা করছে, পরিবেশকে রক্ষা করছে, তাদের দিকে কে তাকাচ্ছে? না বন বিভাগ, না প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোন কেউ, না আমাদের ইউনো, না উপজেলা চেয়ারম্যান, না এমপি, না ভাইস চেয়ারম্যান। আমি এখানে দেখছি যারা এই প্রকৃতির জন্য কাজ করছে, যারা নিজের সংসার ত্যাগ করে একজনের সাথে এই কাজটি করতে গেলে বিবাদমান পরিস্থিতির শিকার হবে জেনেও তাকে ধরছে, তাকে নিয়ে গিয়ে থানায় সোপর্দ করে ফাইন করছে, তাদের সাথে একটা বিবাদ চরম পর্যায়ে চলে যাচ্ছে, রাত্রিতে ভয়ে বাড়িতে যেতে পারবে কিনা তার ভয়ে সংকোচ প্রতিটি পদে পদে তাদের, যারা দেশের ভারসাম্য রক্ষা করার জন্য নিজের বিপদ জেনেও কাজ করে যাচ্ছে অক্লান্ত হবে। সে ব্যক্তিদের সরকার কিভাবে দেখছে আমি জানি না। ঢাকার আমার দাদা রয়েছে, উনি এদের জন্য কি চিন্তা ভাবনা করছেন, আপনার ঢাকা থেকে কি বার্তা এখানে নিয়ে এসেছেন আপনার বক্তব্যের মধ্যে কিন্তু পাই নাই। তৃণমূল পর্যায়ে, উপজেলা পর্যায়ে কাজ করে যারা, আপনি ঢাকা থেকে এসেছেন, রাজশাহী থেকে এসেছেন, আপনারা বিভাগীয় পর্যায়ে কাজ করেন, আপনারা কেন্দ্রে কাজ করেন, আমরা এখানে জনপ্রতিনিধিত্ব করি, আমরা এদের পক্ষে কথা বলবো, এটাই আপনাদের ভাবার স্বাভাবিক। আমরা সবসময় চিন্তা করবো এদের জন্য, এদের বার্তা আপনাদের কাছে পৌঁছাবো, আপনাদের কর্ণগোচর করবো, আপনারা লিপিবদ্ধ করবেন খাতার পাতায়, এবং এই কথাটি আপনারা আপনাদের ঢাকার কেন্দ্রে যেখানে যেখানে বসে বড় বড় সেমিনার আপনারা করেন সেখানে উপস্থাপন করবে। আমরা যারা তৃণমূল পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন, আমি আপনাদের ধন্যবাদ দিই। ছোট কথা, আমরা
আপনারা যে কাজটি করছেন দেখেন, আমি হিন্দু মানুষ, আমাদের ধর্মে একটি কথা রয়েছে, যে কথাটি জীবের প্রেম করে যেই জন সেই জন সেরেছে ঈশ্বর। জীব মানে শুধুমাত্র মানুষকে বোঝায় না, জীব মানে যার মধ্যে জীবন রয়েছে, যারা জীবন্ত মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে চায়, নিজের মৃত্যু জেনেও, নিজের মৃত্যু হবে জেনেও যারা বাঁচাতে চায়, কিংবা আমাদের মতো জ্ঞানহীন এই বন্য প্রাণীদের ধ্বংসকারী কিছু মানুষ যারা জেনে শুনেও এদেরকে এই পাখি এবং বন্য প্রাণীকে যে কোনো পর্যায়ে তাদেরকে ধ্বংস করতে চায়, তাদেরকে যেন ধ্বংস করতে না পারে শোনামাত্র যারা খাবারটুকু ছেড়ে দিয়েও দৌড়ে গিয়ে সেখানে মুহূর্তের মধ্যে হাজির হয়। আমরা দেখেছি, চোখের সামনে দেখলাম কিছু কিছু থানাতে নিয়ে এসে বিভিন্নভাবে জরিমানা, এই নদীতে পাখি সংরক্ষণ বিভিন্নভাবে এই মনসুর, আমি বহুদিন আগে থেকে দেখেছি, মানে প্রায় 40 বছর আমার চোখের সামনে দেখেছি প্রথম মনসুর অসিত ওরা এই পাখি নিয়ে দৌড়াদৌড়ি করতো, আমার চোখের সামনে আমি দেখেছি। তারপরে একে একে দেড়জন মোটামুটি অনেক এসেছে এখানে, মানে এই সংরক্ষণ করবার জন্য। এগুলো আমরা চোখের সামনে দেখেছি, কিন্তু এরা কি এই সে 40 বছর আগেকার মনসুর, সেই এখনো সেই মনসুর রয়েছে, না মনসুরের রয়েছে 1000 টাকা ব্যাংক ব্যালেন্স আমার মনে হয়েছে না, অসিতের হয়েছে না, কারো হয়েছে, কারো হয়। অথচ জীবনকে বাজি রেখে একজনের সাথে দ্বন্দ্বে সরকারের আইন রক্ষা করবার জন্য এরা একে অপরের সাথে লড়াই করতে হচ্ছে। সরকারের আইন রক্ষা করবার জন্য প্রয়োজন নেই। যদি এদের দিকে সরকার না থাকায়, যদি এদের ঢাকার প্রতিনিধি এদের আত্মচিৎকার ওই বড় বড় সেমিনারে না বলে, ওই রাষ্ট্রের বিভাগীয় নেতা এখানে এসে তাদের কথা ওই বিভাগীয় শহরে এদের চিৎকার না বলে কোনো প্রয়োজন নেই। সরকার আইন করবে। আজকের এই নোংরা পোশাক পরে আছে, ময়লা পোশাক পরে আছে, সারা জীবনে এই পোশাকই থাকবে। সরকারের বন মন্ত্রণালয় কিসের জন্য, পরিবেশ মন্ত্রণালয় কিসের জন্য, পানি সম্পদ মন্ত্রণালয় কিসের জন্য, এরা কি কি কাজ করছে সরকার দেখে না? এদের কথা তুলে দিলে ঢাকাতে বড় বড় সেমিনার হয়, সেখানে এদের কথা উচ্চারিত হয় না কেন? যদি হয়ে থাকে আমি বলবো আরো জোরালোভাবে হবে, আরো জোরালোভাবে হবে। যদি না হয়ে থাকে আরো জোরালোভাবে হবে, কেননা চোখে আঙুল দিয়ে দেখে দিতে হবে এরাই ভারসাম্য রক্ষা করছে প্রকৃতি, এরাই ভারসাম্য রক্ষা করছে বাংলাদেশ সরকারের যে আইন প্রচলিত রয়েছে ভারসাম্য রক্ষা, জীবন প্রাণী বৈচিত্র্য রক্ষা যে আইন হয়েছে, এরাই সারা বাংলাদেশে রক্ষা করছে। এই আইনের পক্ষে আমি বলবো আমরা ঢাকা থেকে এসে জীববৈচিত্র্য রক্ষা করতে পারবো না, আমরা রাজশাহী থেকে এসে জীববৈচিত্র্য রক্ষা করতে পারবো না, আমি ভাইস চেয়ারম্যান বড় বড় লেকচার করে জীববৈচিত্র্য রক্ষা করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত এই 500 স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিত হবে সারা বাংলাদেশে জীববৈচিত্র্য রক্ষায়, পাখি বন্য পশু রক্ষায় এগিয়ে না আসবে। আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করবো আজকের এই সেমিনারে আমাকে প্রধানমন্ত্রী করবার জন্য এবং দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সকলকে আগামী দিনে এখানকার যারা প্রধান আলোচক এসেছেন, বিভাগীয় প্রধান এসেছেন, আপনারা যারা এসেছেন, এই তৃণমূল পর্যায়ে যেসব ছেলেপেলেরা নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবীর মাধ্যমে কাজ করছে, এদের এই কথাগুলো, এদের এই মনের কথাগুলো, এদের এই প্রাণীর কথাগুলো, যারা নিজেকে মানে সরকারের আইন মানতে গিয়ে একে অপরের সাথে তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তারা রাত্রে যেতে পারছে, এই কথাগুলো বলতে হবে। কেন? এদের কি আছে, এদেরকে কি দেয় জানি না, কি দেয় এরা কি পায় আমি জানি না, এরা সরকারের কাছ থেকে কি ভাতা পায় কিনা তাও আমি জানি না। যদি না পেয়ে থাকে আপনারা ঢাকাতে বড় বড় সেমিনারে এই কথাগুলো বলবেন। এই আগামী দিনে আপনাদের সাফল্য বয়ে আসুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।
ধন্যবাদ প্রধান অতিথি মহোদয়কে তার এই সুন্দর বক্তব্য প্রদানের জন্য। শুধু কিন্তু সরকার তো আইন করে মানুষের কল্যাণের জন্য, আর সেই আইন ততক্ষণ পর্যন্ত প্রয়োগের প্রশ্ন ওঠে না যতক্ষণ পর্যন্ত মানুষ সেই আইনটাকে লঙ্ঘন না করে। তো প্রতিটি মানুষই যদি তার নিজের জায়গা থেকে সচেতন ভূমিকা পালন করত, সচেতন নাগরিকদের যে কর্তব্য আছে সেটা যদি পালন করতো, তাইলে মনে হয় অবস্থা হবে। এ পর্যায়ে টেলিফোনিক বক্তব্য প্রদান করবেন জনাব মোল্লা রেজাউল করিম স্যার। আমরা জানি আমাদের উত্তরাঞ্চলে যতগুলো সংগঠন আছে প্রত্যেকেই প্রায় উপজেলা প্রশাসন থেকে ব্যাপক সাপোর্ট পেয়ে থাকে। তো আপনি একজন জনপ্রতিনিধি, আপনার কাছে বিনয়ের সহিত অনুরোধ থাকবে মহাদেবপুরের যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা কেন উপজেলা প্রশাসন থেকে সহায়তা পায় না, এটা একটু খতিয়ে দেখবেন। আপনার কাছে অত্যন্ত বিনয়ের সহিত অনুরোধ এবং প্রস্তাব থাকবে। আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি, সেটা হয়তো আপনারা জানেন এইখানে সাকত ভাই কথা বললেন, হেমসুর ভাই, আমরা এদেরকে ট্রেনিং দিয়েছি 10 দিন। সেখানে মিনিমাম যতটুকু অনারিয়াম ছিল, বিভিন্ন আমাদের যে সুযোগ সুবিধাগুলো থাকে সীমাবদ্ধতার মধ্যে যতটুকু সম্ভব। কিন্তু আমি জানি যে উপজেলা প্রশাসন ইচ্ছা করলে অনেক সাপোর্ট দিতে পারে। তো সারা উত্তরবঙ্গেই আজকে জবাইগুলো যে ছেলেটা আসছে তারা উপজেলা প্রশাসনের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছে, আর্থিক বলেন, অন্যান্য সাইড বলেন, সব সাইড। কিন্তু আপনার মহাদেবপুরে কেন পায় না? এই বিষয়টা আপনি একটু খতিয়ে দেখবেন, এটা আপনার প্রতি আমার অনুরোধ থাকবে। আর একটা বিষয় হচ্ছে যে সচেতন নাগরিক হিসেবে সকলেরই ভূমিকা পালন করা উচিত, যে আমার সামনে যেন কোনো অন্যায় না হয়, আমার দ্বারা যেন কোনো অন্যায় সংগঠিত না হয়। তো বন্যপ্রাণী সংক্রান্ত যে অপরাধ, এটা একটা বড় ধরনের অপরাধ। আপনার মানুষ হত্যা, তারপরে মাদক পাচার, তারপরে কিন্তু এই হত্যাটা আসছে। তো সেই ক্ষেত্রে আপনি আমি যদি সচেতন নাগরিকের ভূমিকা অবতীর্ণ না হই, তাহলে এই দেশে তারা যদি প্রকৃতিতে সঠিকভাবে বেড়ে না উঠতে পারে, এর ক্ষতিকর প্রভাব তো আমাদের উপরেই পড়বে। তো আজকের এই আজকের এই সভার আলোচনা সভার সমাপ্তি ঘোষণা এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য সভাপতি মহোদয়কে বিনীত অনুরোধ করছি। জনাব মোহাম্মদ গোলাম রসুল বাবু আজকের এই সভা আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করবার জন্য নিতে বলেন, সাংবাদিকতার মতো ছবি হবে। আজকের এই ভালো করে ছবি নাও। সভাপতি হিসাবে প্রথমেই স্মরণ করছি আজকে যারা আমাদের সাথে কাজ করেছেন, ওদিকে সেরকম একটি তাজা তরুণ মধুবন গ্রামের শৌখিন যে দুর্ঘটনাবশত কারণে মৃত্যুবরণ করেছে, তার জন্যে আমি শোক প্রস্তাব করছি এবং শোক প্রকাশ করছি। তারপরে স্মরণ করি আমাদের সবাইকে এইখানে একটা প্ল্যাটফর্মে, মানে একটা সংগঠনের মাধ্যমে একত্রিত করার জন্য যিনি সর্বান্ত করার চেষ্টা করেছেন এবং করেছে, সেই সংগঠনটা হলো বিবিসিএল। এটা ভালো হলে ওই যে অতিথির মুখে হাত দিয়েছিল আমাদের একসময় মূল কর্মকর্তা মোল্লা রেজাউল করিম সাহেব, যেটাকে সালাম তারপর একের পর এক এই সংগঠন শুরু হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে আমাদের মহাদেবপুরে একের পর এক প্রমাণ করে হচ্ছে করছে এবং নতুন নতুন যুবক এসে যুক্ত তাই এই যে একটা সুন্দর সিস্টেমের মধ্যে আমাদেরকে এনেছেন, এই জন্যে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী আমাদেরকে সহায়তা করেছে তাদের সকলকে ধন্যবাদ। আজকে সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের সকল মনের কথা, প্রাণের কথা অকপটে ব্যক্ত করার জন্য
ধন্যবাদ জানাচ্ছি আমার স্নেহস্পদ ভাইস চেয়ারম্যান দুজনকে, যে আমাদের উনি যেগুলো বলেছেন সেটা আমাদের একান্ত মনের কথা বলেছেন। হয়তো আমরা অনেকেই ইচ্ছা থাকলেও আমরা এগুলো বলতে পারি না, বিভিন্ন সংকটে বিভিন্ন চিন্তা চেতনার মাধ্যমে বলতে পারি না, কিন্তু উনি আজকে অনেকটা আমাদেরকে খাওয়াটা করে দিয়েছেন। আর এই সভা থেকে তীব্র ঘৃণা জানাচ্ছি তাদের প্রতি যারা শিক্ষিত মানুষ হয়েও হাজার হাজার পাখি হত্যা করেছে রাজশাহী মেডিকেল কলেজে। তীব্র ঘৃণা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি তাদেরকে, যে সুশিক্ষিত ব্যক্তিগণ আমাদের বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উঁচু উঁচু চেয়ারে বসে আছেন, তারা নির্বিচারে বড় বড় কাজগুলোকে কেটে ধ্বংস করে দিচ্ছে তাদের প্রতি। আপনারা যারা রাজশাহী থেকে এসেছেন, যারা ঢাকা থেকে এসেছেন, তারা সবসময় আমরা মনে করি আমাদের মাথার উপর একটা ছাতা আছে, আমাদের খুব কাছে হলো রাজশাহী, আমাদের কোনো বিপদ আপদ হলে বা কোনো অন্যায় কাজ হলে পারে আমরা তাদের কাছে সহায়তা করবো। কিন্তু আশ্চর্য আমি দেখছি যে রাজশাহীর কাছে আমরা সহায়তা চাচ্ছি সেই রাজশাহী দোরগোড়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে শত বছরের পুরনো গাছগুলোকে কেটে ফেলা, পরিবেশকে মরুভূমিতে পরিণত করে দেওয়া হচ্ছে। আশ্চর্য হয়ে ভাবছি যারা বলেন স্যার, শোনা যাচ্ছে, সবাই শুনছে। স্যারের যে বক্তব্য রাখার জন্য স্যার, বক্তব্য রাখার জন্য স্যার আমাদের এই বিল্ডিং স্যার প্রিয় সাথে ইতিমধ্যেই আমাদের সাথে লাইভে আরও অনেকে যুক্ত হয়েছেন, সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যুক্ত হয়েছেন ইউনুসুর রহমান হেফজুল ভাই বলছেন যে ধন্যবাদ টিটু ভাই। হ্যাঁ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বন্যপ্রাণী বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ফেডারেশন নওগাঁ BBCF নওগাঁ জেলা শাখার সম্মানিত সভাপতি। তারাই গাছ কেটে মরুভূমি তারপরে ঠিক আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠে যদি দেখি এই অশিক্ষিতের মতন কার্যক্রম, তো কেমন করে আমরা বলবো ওই কামার পাড়ায় ওই উপজাতিরা স্বীকার করতেছে, তাদেরকে আমরা শাস্তি দিই। আমাদের সবচেয়ে প্রথম শাস্তি দেওয়া উচিত এই সব শিক্ষিত মুখ্যদের, যারা আজকে সব জেনে সব বুঝেও কিছু না বুঝে তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধার করতেছে। আর জীবন রক্ষার কথা বলছেন, এত সহজ যেটা বলা হচ্ছে যে জীবন রক্ষা আমরা ইচ্ছা করি পারি না, কারণ এখানে দ্বন্দ্ব হচ্ছে অর্থনৈতিক লাভবান ব্যক্তি লাভ আর সামাজিক লাভের দিকে। এখানে একদল স্বেচ্ছাসেবী নিঃস্বার্থ, আরেকদল যারা ধ্বংস করছে তাদের পিছনে কিছু স্বার্থ আছে। যেমন একটা পাখি যদি আমি মারি, আর পাখিটা মারার পিছনে কারণটা কি হয়, বিক্রি করবো আর না আরো বিক্রি করলে আবার লাভ, আমি পয়সা ইনকাম করবো, এবারে একটা সুন্দর তরকারি আমি একটু মাংস দিয়ে খেলাম, এটা লাভ হবে। তো আমার লাভের চিন্তা করি কিন্তু আমি পাখিটাকে হত্যা করছি, হত্যা যারা করছে তারা করছে। আর আমরা যারা বাধা দিচ্ছি তারা কি জন্য করছি, ভবিষ্যতের লাভে আশা করে পরিবার বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচতে পারে আমরা সবাই বাঁচবো, আমরা বাঁচবো। আর পুনারা চিন্তা করছে আমি বাঁচবো। আমি আর আমাদের মধ্যে দ্বন্দ্ব শুধু এই জীব বৈচিত্র্য রক্ষা, এই সামাজিক বনায়ন রক্ষার জায়গাটা লাগিয়েছে। এই দ্বন্দ্ব গোটা বিশ্বে, এই দ্বন্দ্ব ব্যাপক দ্বন্দ্ব। আমি আর আমরা জন্য যারা চিন্তা করে তারা আমার নিজের জন্য চিন্তা করে
আমি অসুখমুক্ত থাকতে পারবো, এটা আমি চিন্তা করি, এটা আমার লাভ। কিন্তু আমি তো একা কোনো থাকছি না, সবাইকে নিয়ে আমি থাকি। আর যে পাখির জয় করে আজকে রাত্রে ফিস্ট করলো, তারা তো ওই কয়জনের সুখ অর্জন করলো, কিন্তু ওই পাখি দিয়ে কতগুলো মানুষের যে উপকার হতো এই চিন্তাধারা তারা করে। তাই আমি আর আমাদের দ্বন্দ্ব চিরন্তন, এটা ছিল ৮০ বছর, কিন্তু এর মধ্যে আমাদের এই কাজ করতে হবে, আমরা পাল্লায় বাড়ি করতে হবে, আমরা সবাই একত্রিত হবে, আমরা অনেক কিছু করতে পারি, এটাই আমাদের জানতে হবে এবং জানাতে হবে। আজকে জীববৈচিত্র্য ধ্বংস করা হবে না, গাছ নিধন করা হবে না, পাখি হত্যা করা হবে না, এটা জানে না এমন লোক আমার মনে হয় বাংলাদেশে খুব কম আছে, খুব কম আছে। আর সবচেয়ে মজার ব্যাপার, আমার চোখে যতগুলো শিকারি ধরা পড়েছে, সেটা ইয়ারগান দিয়ে ধ্বংস করুক আর ধরে নিয়ে যে বিক্রি করুক, তারা সকলে খুব ভালোভাবে জানে যে এই কাজগুলো অন্যায় করছে, কিন্তু তারাই এইগুলো কাজ করে। আজকে পাখি শিকার করতেছে কে? চেয়ারম্যানের ছেলে। কি দিয়ে? ইয়ারগান। ইয়ারগান কে কিনে দিয়েছে? ওর বাবা কিনে দিয়েছে। ওর বাবা কিন্তু নির্বাচিত চেয়ারম্যান। আজকে পাখি শিকার করতেছে কে? ইয়ারগান দিয়ে এমপি সাহেবের ছেলে, উপজেলা চেয়ারম্যান সাহেবের ছেলে, ওসি সাহেবের ছেলে, ইউনো সাহেবের নাকি, অমুকের প্রতি যতগুলো ইয়ারগান ব্যবহার করতেছে কেউ কিন্তু অশিক্ষিত না, সবগুলো কিন্তু কম বেশি শিক্ষিত এবং সবগুলো জানে এটাই অপরাধ করছি, কিন্তু করছি। কেন করছি? আমার ক্ষমতা আছে, এটা এক ধরনের ক্ষমতা থাকে। আমি ইয়ারগান দিয়ে সবাই বাঁচতে পারতেছে না, কেউ আমি আমার কিচ্ছু করতে পারে। আজকে আমি বিভিন্নভাবে অনুরোধ করি, যারা দোকান থেকে তাদের কাছে বলছি, বিভিন্নভাবে অনুরোধ করতেছি এই সমাজ থেকে যে আপনারা চেক করে বললে যদি পরিবেশ রক্ষা করতে চান, তবে ১ নম্বর এই ইয়ারগানকে বন্ধ করতে হবে। কেন এটা এখন পর্যন্ত বন্ধ হচ্ছে না? এর জন্য আপনাদের কাছে আমরা কৈফিয়ত না চাইলে আবার বিভিন্নভাবে অনুরোধ করছি যে আপনারা এর কৈফিয়তটা আপনাদের কর্তৃপক্ষের কাছ থেকে নেবেন। আর যদি এটা নাই বলা হয়, তবে এই নাট্যশালা করে এখানে মানুষের পরিবেশ রক্ষার নাম করে ঘুরে বেড়ানো সরকার যদি আন্তরিক হয়, আপনারা সবাই যদি আন্তরিক হন, আমরা যেমন আন্তরিক ভাবে আপনারা এইভাবে বলেন যে ইয়ারগানকে এমনি হোক আপনাদের দিতে হবে। ইয়ারগান কার কি উপকার করে ভাই? এ কি চোর তাড়াতে পারে না? এগিয়ে কোনো একটা উপকার লাগে শুধু একমাত্র এই পাখি হত্যা করার জন্য। এটা আমদানি করা উচিত নয়। সবাই জানে, কিন্তু সকলে জানে, ওই প্রধানমন্ত্রী থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত সবাই জানে, কিন্তু এটা খুব উজ্জ্বল হচ্ছে না। এতদিন ধরে দাবি হচ্ছে, উজ্জ্বল হচ্ছে না। আজকে এই সমাজকে আমি জোর দাবি জানলাম, আপনারা এটা নোট নেন, আপনারা এটা আমাদের এখানে দিয়ে সাবমিট করেন। আর নতুন বলার কিছু খবর নাই, যেটুকু বলেছি এত খবর কেনা লেগেছে। অনেকক্ষণই আপনারা এখানে এসে বসে আছেন, আমাদের অপারগতাই বলেন আর আমাদের অস্বচ্ছতাই বলেন, আপনাদের কাছে এখনো কিছু পৌঁছাতে পারিনি, পৌঁছাতে আমাদের প্রধান উচিত ছিল, তারপরে পারিনি। সেই জন্য আপনারা নিজের আমাদেরকে ক্ষমা করবেন। আর যারা আজকে আমাদের কথা মনে করে ঢাকা থেকে রাজশাহী থেকে এসে এখানে আমাদেরকে স্মরণ করেছেন এবং আমাদেরকে ডেকেছেন একটু মত বিনিময় করার জন্যে, তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর যারা আমার সহকর্মীরা এখানে এসছেন তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি না, শ্রদ্ধা জানাচ্ছি না, তাদেরকে জানাচ্ছি তারা যে আমাদেরকে সহযোগিতা করবে এটা আমার দ্বারা প্রমাণ করবে। তাই তাদেরই একটা সভা
আমরা তার খুবই অংশগ্রহণ করেছি। আর আজকে আমাদের সবচেয়ে সৌভাগ্যের দিন যে আমাদের এখানকার নির্বাচিত একজন মোটামুটি বড় মাপের একজন প্রতিনিধি আমাদের সঙ্গে এখানে এসে অংশগ্রহণ করেছেন এবং আমাদের মনের কথা ওনার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। এই জন্যে আবার আমি আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান অনুকূলচন্দ্র সাহুকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমাদের এই সরকার এখানে প্রিয় সাথী, মহাদেবপুর দর্পণের সাথে যারা লাইভে যুক্ত থাকলেন সকালের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আরও যুক্ত হয়েছেন মতিউর রহমান। মতিউর রহমান, তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সংক্ষেপ আমি আরেকটু এইখানকার পরিবেশটা একটু দেখিয়ে শেষ করব আজকে। কোথায় ব্যানার আছে? এইটা হচ্ছে আমরা এই অনুষ্ঠানটা হলো মহাদেবপুর ঢাক বাংলা মিলনায়তনে। আর কোথায় ব্যানার আমি দেখতে পাচ্ছি? এখানে ব্যানার লাগানো আছে। এইখানে এইটা হচ্ছে কুঞ্জবন পাখি গবেষণা প্রতিষ্ঠানে 2020-21 কার্যক্রমের ফটো। অনেকগুলো পাখি শিকার করবেন না, আইন হাতে নেবেন না। অনেকগুলো ছবি আছে এখানে, অনেকগুলো ছবি আছে অনেক রকমের। পাখি ও বন্যপ্রাণী আইন 2012 মেনে চলি। পরিচালনা মোহাম্মদ মনসুর সরকার। কুঞ্জবন পাখি গবেষণা প্রতিষ্ঠান, মহাদেবপুর, নওগাঁ। পাখি কৃষকের পরম বন্ধু। অনেকগুলো ছবি আছে তাদের কার্যক্রমের। মূলত কুঞ্জবন পাখি গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মনসুর সরকারের বিভিন্ন কার্যক্রমের ছবি এগুলো। বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন স্থানে সেমিনার, লিফলেট বিতরণ, পাখি হত্যাকারীদের ধরে আইনের হাতে সোপর্দ করা ইত্যাদি ছবি রয়েছে। আর এখানে আরেকটা দেখছি রাজশাহী মেডিকেলে গাছ কেটে পাখি নিধনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। পাখি কৃষকের পরম বন্ধু, পাখি শিকার থেকে বিরত থাকবেন, স্টপ হান্টিং দ্য বার্ড। আয়োজনে বিবিসিএফ নওগাঁ জেলা কমিটি, মিডিয়া পার্টনার, সম্প্রচার মহাদেবপুর দর্পণ। এটা কয়েকদিন আগে এটা মহাদেবপুর বাস স্ট্যান্ডে এই মানববন্ধনটা করা হয়েছিল। প্রিয় সাথী, যারা সাথে থাকলেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামীতেও মহাদেবপুর দর্পণের সাথেই থাকবেন এই আশা করছি। ধন্যবাদ সকলকে।